আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা টাইপ 4 অর্থাৎ দশমিক পূর্ণবর্গ, মৌলিক পূর্ণ ও স্বাভাবিক সংখ্যা সম্পর্কিত যেই এমসিকিউগুলো এবং এখানের মধ্যে একাধিক অপশন সঠিক হইতে পারে অর্থাৎ বহুপদী, সেগুলো আমাদের এই টাইপটার মধ্যে থাকবে। টাইপ 4 দশমিক পূর্ণবর্গ, মৌলিক পূর্ণ ও স্বাভাবিক সংখ্যা সম্পর্কিত এমসিকিউগুলো আমরা আজকের এই টাইপটাতে পাবো। 70 নম্বর প্রশ্নে বলা হয়েছে 0.99373 ... এই সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি? অর্থাৎ দশমিকের পরে 3 ঘর নিতে বলা হয়েছে, দশমিকের পরে 3 ঘর নিতে বলা হয়েছে, তাই এবং বলা হয়েছে আসন্ন মান। যখন বলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত রেজাল্ট কত আসতে পারে এটা তারা জানতে চায়। তাহলে আমরা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিব। এখানে একটা লক্ষণীয় বিষয়, দশমিকের পরে যে 3 ঘর নিব, নিয়ম হচ্ছে যেখানে আমি থামবো তার পরের ঘরের দিকে তাকাবো। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু খেয়াল করি, নিয়ম হচ্ছে দশমিকের পরে আমাকে 3 ঘর পর্যন্ত নিতে বলা হয়েছে। তাহলে আমি দশমিকের পরে 1 2 3 আমি 3 নাম্বার ঘরে এসে থামবো, তবে চতুর্থ ঘরের দিকে তাকাবো। যেখানে থামবো তার পরের ঘরের দিকে তাকাবো। যদি সেই অঙ্কটা 5 অথবা 5-এর চাইতে বড় হয়, তাহলে আমি যেখানে থেমেছি তার সাথে 1 যোগ করে থামতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু খেয়াল করি, দশমিকের পরে যত ঘর পর্যন্ত নিতে বলা হয়েছে আমি ওই ঘর পর্যন্ত যাব, তবে ঠিক তার পরের অঙ্কটার দিকে তাকাবো। যদি সেটা 5 বা 5-এর চাইতে বড় হয়, তাহলে যেখানে আমি থেমেছি তার সাথে 1 যোগ করতে হবে। তাহলে দশমিকের পরে 1 2 3 ঘর পর্যন্ত আসলাম, পরবর্তী ঘরের দিকে তাকাইয়ে দেখলাম এটা 7 অর্থাৎ 5-এর চাইতে বড়, তাহলে এটার সাথে 1 যোগ করা দরকার। তাহলে 9 আর 1 কত হয়? 10, 10-এর 0 হাতে থাকে 1, 9 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, 9 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, 0 আর 1 হচ্ছে 1। এবার আমি যে 3 নাম্বার ঘর পর্যন্ত থেমেছি, এর পরেরগুলো আর লিখব না, এর পরেরগুলো আর আমি লিখব না। তাহলে নিয়মটা কি? যেখানে থামতে বলা হচ্ছে তার পরবর্তী অঙ্কটার দিকে তাকাইতে হবে। যদি সেটা 5 বা 5-এর বড় হয়, তাহলে যেখানে আমি থামবো তার সাথে 1 যোগ করে আমি থামবো, পরবর্তী ঘরের অঙ্কগুলো আমি আর লিখব না। তাহলে 1.000। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি? 1.000, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। বাস, তাহলে আমাদের 70 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এবার 71 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 71 নম্বর প্রশ্নে বলছে √5-এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি? অর্থাৎ √5-এর এই যে √5-এর যে ফলাফলটা সেটা আমরা বের করব, তবে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত আমরা যাব, ঠিক আগের অঙ্কটার মতো। দশমিকের পরে 4 ঘর পর্যন্ত বের করব, তবে 5 নাম্বার ঘরের দিকে আমি তাকাবো, কারণ আমাকে তারা দশমিকের পরে 4 ঘর নিতে বলছে। তাহলে যত ঘর নিতে বলবে তারপরে পরবর্তী ঘরটার দিকে তাকাবো, সেটা 5 বা 5-এর বড় হইলে 1 যোগ করে তারপরে আমি থামবো। তাহলে √5, তো √5-এর ফলাফলটা কত আসে চলেন ক্যালকুলেটরে করি আমরা। তো দেখেন, আমরা এখন 5-কে রুট করব। তো 5-কে যদি রুট করি তাহলে 2.236067977 এরকম চলতেছে চলতেছে চলতেছে। যেহেতু √5 একটি অমূলদ সংখ্যা, সুতরাং এটা দশমিকের পরে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, এটা শেষ হবে না। এখন কথা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত নেওয়ার জন্য, অর্থাৎ দশমিকের পরে 4 ঘর, দশমিকের পরে 4 ঘর। তাহলে আমি দশমিকের পরে 1 2 3 4 এই যে 0 0 0 এই যে 0, দশমিকের পরে 4 নাম্বার ঘর পর্যন্ত আমি আসলাম। তবে নিয়ম কি? যেখানে আমি থামবো তার পরের ঘরের দিকে আমাকে খেয়াল রাখতে হবে। যদি সেটি 5 বা 5-এর বড় হয়, তাহলে আমি যেখানে থামবো তার সাথে 1 যোগ করে আমাকে থামতে হবে। আবার আবার সবাই একটু খেয়াল করি, দশমিকের পরে 4 ঘর নিতে বলা হয়েছে। তাহলে দশমিকের পরে 1 2 3 4 এই যে 0 যেটা দেখতেছেন এই পর্যন্ত হচ্ছে 4 ঘর। তাহলে আমাকে পরের অঙ্কটার দিকে তাকাইতে হবে। পরের অঙ্কটা 6 অর্থাৎ 5-এর চেয়ে বড়, 5 বা 5-এর বড়, তাহলে এই শূন্যর সাথে 1 যোগ করে আমি থামবো। তাহলে 0-র সাথে 1 যোগ করলে হবে 1। তাহলে 2.2361 লিখে আমি থেমে যাব, আমি আর লিখব না। 2.2361, তাহলে আমরা দেখতেছি 2.2361 আমাদের এখানে গ নাম্বার অপশনে দেখা যাচ্ছে, অর্থাৎ দশমিকের পরে 4 ঘর নিলাম। ক্লিয়ার? ওকে। এবার 72 নম্বর প্রশ্ন, 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? এটার বর্গমূল কোন ধরনের সংখ্যা? আচ্ছা ঠিক আছে, তো ক খ
গ, ঘ, চারটা অপশন দেওয়া, কোনটা সঠিক উত্তর হবে? 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা হবে? এখানে এই শব্দটা একটু বাড়তি শব্দ আসছে, এটা মুছে দিলাম। বর্গমূল, এটার বর্গমূল কোন ধরনের সংখ্যা হবে? আবৃত্ত দশমিক সংখ্যা, অনাবৃত্ত অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক, সসীম দশমিক। দেখেন 0.0025 এটার ফলাফলটা কত আসে? আমরা যদি এখানের মধ্যে রুটের ভিতরে লিখব 0.0025 তার বর্গমূল, 0.0025 তার বর্গমূল, ফলাফল কত? 0.05। 0.05। তাহলে আমরা দেখলাম যে আমরা যখন 0.0025 এর বর্গমূল বের করতেছি, ফলাফল হচ্ছে 0.05। 0.05 কত? আবার একটু দেখাই, 0.05, হ্যাঁ 0.05। তো এখন দেখেন এই যে 0.05 যেই সংখ্যাটা দেখতেছেন 0.0025 এটার বর্গমূল, মানে এটাকে যদি রুট করি তাহলে ফলাফল আসে 0.05। তো এখন দশমিকের পরে কি এটা অনন্ত অসীম পর্যন্ত এটা চলতেছে? বলেন, দশমিকের পরে কি এটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে যে এটা আমরা শেষ দেখতে পাচ্ছি না, চলতেছে চলতেছে এরকম না। আমরা দেখতেছি দশমিকের পরে 2 অঙ্ক, আর কোনো অঙ্ক নাই। 0.0025 এটা যদি বর্গমূল করি তাহলে ফলাফল আসে 0.05, এখানেই শেষ। তাহলে দশমিকের পরে তো অঙ্ক গণনা করা যাচ্ছে, তাহলে এটা সসীম, এটা অসীম হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে অসীম অসীম হবে না। আবৃত্ত যখন বলা হয়, আবৃত্ত মানে দশমিকের পরে এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এবং এটা পুনরাবৃত্তি ঘটবে, কিন্তু এখানে তো কোনো পুনরাবৃত্তি ঘটে নাই। তাহলে এটা আবৃত্ত দশমিকও না, অসীম দশমিকও না, অনাবৃত্ত অসীম দশমিকও না, এটা কি? সসীম দশমিক সংখ্যা। এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, অর্থাৎ দশমিকের পর অঙ্ক সংখ্যা গণনা করা যাচ্ছে, কয়টা অঙ্ক আছে দশমিকের পরে গণনা করা যাচ্ছে, এই জন্য এটা হবে সসীম। আচ্ছা, তাহলে আমরা 72 নম্বর প্রশ্নটা সলভ করে ফেললাম। এখন আমরা চলে যাব 73 নম্বর প্রশ্নে। 73 নম্বর প্রশ্নে কি বলছে? 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটার ভিতরে অনুশীলনের ভিতরে অঙ্ক হিসাবে আছে। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আপনারা সবাই জানেন সেটি হচ্ছে 1। আমরা যদি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করি তাহলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমি কি এখন ডাইরেক্ট এই 1 বলে দিয়ে সামনে চলে যাব? না, আসলে এটার ব্যাখ্যাটা দিই। এখন আমি পুরো অঙ্কটা করাবো। সেটা হচ্ছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটা সংখ্যা নিলাম x, তার পরবর্তী স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে x+1, তার পরবর্তী স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে x+2, তার পরবর্তী স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে x+3। একটা স্বাভাবিক সংখ্যা x, ঠিক তার পরবর্তীটা পাবো 1 যোগ করলে, ঠিক তার পরবর্তীটা পাবো 2 যোগ করলে, ঠিক তার পরবর্তীতে 3 যোগ করলে। তাহলে x, x+1, x+2, x+3। অর্থাৎ আমি যখন 1 করে বাড়াই আমি পরবর্তীটা পাই, 1 করে বাড়াই পরবর্তীটা পাই। x, তার সাথে 1 যোগ করলাম পরবর্তীটা পাইলাম, এটার সাথে আবার 1 যোগ করলাম পরবর্তীটা, এটার সাথে আবার 1 যোগ করলাম পরবর্তীটা। তাহলে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা পেয়েছি। এবার এদের গুণফল, তাহলে এদেরকে গুণ করব। ওকে, তাহলে সবার মাঝখানে গুণ চিহ্ন দিলাম। 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাদেরকে গুণ করতেছি, তাহলে এটা গুণফল। এদের সাথে আমি এখন 1 যোগ করব। কত যোগ করব? 1 যোগ করব। কত যোগ করব? 1 যোগ করব। সবাই একটু খেয়াল করি, 1 যোগ করব কেন দেখেন, একটু ব্যাখ্যা পাবেন এখানে। x, তার পাশে যদি আমি x+3 কে একটু বসাই অঙ্কের সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে, কাউকে বাদ দেই নেই, কাউকে বাড়তিও আনি নাই, x+3 কে একটু আগে লিখলাম +1। এবার পরবর্তী লাইনে x আর x+3 গুণ দিলে কি হয়? x² + 3x, x+1 x+2 এরা যদি গুণ করি, x দিয়ে ব্র্যাকেটকে গুণ করেন x² + 2x, +1 দিয়ে ব্র্যাকেটকে গুণ করেন তাহলে x+2 +1, x² + 3x, আর এখানে x² + 3x + 2 +1। পরবর্তী লাইনে যাই, খেয়াল করেন x² + 3x, x² + 3x, তাদেরকে যদি আমি a ধরি, ধরলাম x² + 3x কে a ধরলাম, x² + 3x কে a ধরলাম, +2। এইটা হচ্ছে a, তাহলে এটাও a, ঠিক না? +2 +1। এখন পরবর্তী লাইনে যাই, পরবর্তী লাইনে a দিয়ে ব্র্যাকেটে গুণ করেন তাহলে a² + 2a। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা, এই যে আলাদা করে আমি +1 লিখছিলাম অঙ্কের শুরু থেকে, +1 লিখে 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 আসতেছি, এই +1কে যখন আমি এখন লিখব, এখন দেখেন এখানে সূত্র অ্যাপ্লাই করা যায়, a² + 2 * a * 1 + 1² লেখা যায় কিনা?
পরবর্তী লাইন a প্লাস 1 হোল স্কয়ার। যদি আমি এই 1 যোগ না করতাম আমি এখানে সূত্রটা বানাইতে পারতাম? যদি আমি 1 যোগ না করতাম তাহলে কি আমি এই সূত্রটা বানাইতে পারতাম? খেয়াল করে দেখেন তো, a প্লাস 1 হোল স্কয়ার, a মানে কি ছিল x স্কয়ার প্লাস 3x, x স্কয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কয়ার। আচ্ছা পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ মানে কি? আমরা এই যে ব্র্যাকেটের উপরে এরকম স্কয়ার পাবো, সহজ কথা যে ব্র্যাকেটের উপরে স্কয়ার পাবো। আমাকে একটা সংখ্যা দিল, তাদেরকে আমি যখন এরকম ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার পাবো আমি বলবো পূর্ণবর্গ, আমি বলবো পূর্ণবর্গ। যেমন দেখেন 16, এটা পূর্ণবর্গ। কেন? কারণ 4কে স্কয়ার করলে 16 হয়। দেখেন 25, এটা পূর্ণবর্গ। কেন? কারণ 5কে স্কয়ার করলে 25 হয়। তাহলে দেখেন এই যে 25কে যখন আমি কোনো একটা সংখ্যার স্কয়ার রূপে প্রকাশ করতে পারছি 25 হচ্ছে পূর্ণবর্গ। 16কে যখন কোনো একটা সংখ্যার স্কয়ার রূপে প্রকাশ করতে পারছি 16 হচ্ছে পূর্ণবর্গ। একই রকম ভাবে 4টা সংখ্যার গুণফল, তাদের সাথে যখন আমি 1 যোগ করছি তখন এই যোগফলটাকে আমি এই যে বর্গ রূপে প্রকাশ করতে পারছি, যোগফলটাকে বর্গ রূপে প্রকাশ করতে পারছি। তাহলে আমরা দেখলাম যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি 1 যোগ করা হয় তাহলেই এই যোগফলটা পূর্ণবর্গ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের এই অপশনগুলো মধ্যে দেখতেছি ক হবে সঠিক উত্তর। নিচের কোনটি বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ? বিশুদ্ধ, দূষিত, এগুলো আবার কি? বিষয়টা হচ্ছে যে আবৃত দশমিক ভগ্নাংশ যেগুলো, অর্থাৎ পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক। তো দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যখন পৌনঃপুনিক থাকে তখন দশমিকের পরে 2 রকমের অঙ্ক থাকতে পারে। একটা হচ্ছে অনাবৃত্ত আর একটা হচ্ছে আবৃত্ত। আমি একটু বুঝাই, সবাই একটু খেয়াল করেন। লিখলাম 2.56 পৌনঃপুনিক। দেখেন এই যে দশমিকের পরে 5-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন নাই, 6-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে। তো যখন আমরা দেখব যে একটা দশমিক ভগ্নাংশ, সেখানে আমাদের পৌনঃপুনিকের চিহ্ন আছে, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়াও আছে, পৌনঃপুনিক সহ আছে, পৌনঃপুনিক ছাড়া আছে, দুইটাই। দশমিকের পরে আবৃত্ত অনাবৃত্ত দুইটাই আছে, হ্যাঁ, অর্থাৎ পৌনঃপুনিক দিয়ে আছে, পৌনঃপুনিক ছাড়াও আছে। তখন এটাকে বলা হয় মিশ্র পৌনঃপুনিক সংখ্যা। কি কি কি? মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ, অর্থাৎ মিশ্র, দুইটাই মিলে গেছে, এখানে দুইটাই আছে, দুইটাই মিলে মিশে আছে, পৌনঃপুনিকও আছে, পৌনঃপুনিক ছাড়াও আছে। দশমিকের পরে আমরা এটা খেয়াল করব যে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া, পৌনঃপুনিক সহ দুইটাই কি আছে? যদি দুইটাই থাকে তাহলে আমরা সেটাকে বলবো মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ, দুইটাই মিলে ঝিলে আছে। আর যদি আমরা দেখি দশমিকের পরে শুধুই মাত্র পৌনঃপুনিক, পৌনঃপুনিক ছাড়া আর কেউ নাই, দশমিকের পরে শুধুই মাত্র পৌনঃপুনিক আর কি অঙ্কগুলো আছে, আর কোনো কিছু নাই, পৌনঃপুনিক ছাড়া কেউ নাই, তখন সেটাকে বলা হবে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। কি বলা হবে? বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। তাহলে দশমিকের পরে যখন শুধুই মাত্র পৌনঃপুনিকের ডিজিটগুলো থাকবে তখন তাদেরকে বলবো বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। তাহলে দেখেন দশমিকের পরে পৌনঃপুনিক সহ, পৌনঃপুনিক ছাড়া, তাহলে বিশুদ্ধ না। আর এটার মধ্যে তো কোনো পৌনঃপুনিকই নাই, ঠিক আছে, কোনো পৌনঃপুনিকই নাই। আর এটার মধ্যে পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক ছাড়াও আছে, তাহলে এটা মিশ্র। আর এখানের মধ্যে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কেউ নাই। খেয়াল রাখবেন 4 এবং 2 এর উপরে কিন্তু পৌনঃপুনিক আছে, কিন্তু কারণ বামেরটার উপরে পৌনঃপুনিক, ডানেরটার উপরে পৌনঃপুনিক, তাদের মাঝখানে যারা তাদের উপরে পৌনঃপুনিক, বামেরটার উপরে পৌনঃপুনিক, ডানেরটার উপরে পৌনঃপুনিক, তাহলে মাঝের যারা তাদের উপরে পৌনঃপুনিক আছে। তাহলে আমরা দেখতেছি এই যে অঙ্কটা ঘ নাম্বার অপশনে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই, দশমিকের পরে সবার উপরে পৌনঃপুনিক, দশমিকের পরে সবার উপরে পৌনঃপুনিক, তখন এই সংখ্যাটাকে আমরা বলবো বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। 75 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? মৌলিক সংখ্যা আরম্ভই হচ্ছে 2 থেকে, তাহলে এই 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার মধ্যে। মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 2, এরপরে 2 এর চেয়ে বড়গুলো হবে। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? দেখেন -3, এটা তো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা, তারা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে -3 এটা স্বাভাবিক সংখ্যা না। √3 এটার ফলাফল দশমিকে আসবে। 5/2 এটা ভগ্নাংশতে আসবে। +3 এটাই হচ্ছে ফলাফল, এটাই হচ্ছে ফলাফল। কারণ স্বাভাবিক সংখ্যা দশমিকে হয় না, মানে ভগ্নাংশতে হয় না, ঋণাত্মক হয় না, শূন্য হয় না। কারা? শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা, তারাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা?
-1 √2 5/2 রুট, এই যে শুধু 3 এটা হচ্ছে সঠিক উত্তর। এবার 78 নম্বর প্রশ্নে চলে আসি। 78 নম্বর প্রশ্নে বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা, এই তথ্যটা সঠিক। এখানের মধ্যে একাধিক তথ্য আছে, একাধিক তথ্য সঠিক হইতে পারে, সবগুলো তথ্যই সঠিক হইতে পারে, দুইটা হইতে পারে, একটা হইতে পারে, আমরা এখন এগুলো চেক করব। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা, এই তথ্যটা সঠিক। কেন এই তথ্যটা সঠিক? পূর্ণবর্গ না। পূর্ণবর্গ কারা? পূর্ণবর্গ হচ্ছে যখন কোনো একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায়। কোনো একটা সংখ্যাকে যখন অন্য একটা পূর্ণ সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায় তখন এই সংখ্যাটাকে বলা হয় পূর্ণবর্গ। যখন কোনো একটা সংখ্যাকে অন্য একটা পূর্ণ সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায় তখন এটাকে বলা হয় পূর্ণবর্গ। তাই তারা বলেছে পূর্ণবর্গ না। আচ্ছা আপনারা আমাকে বলেন তো 13কে কি আমরা অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গরূপে প্রকাশ করতে পারবো? 13কে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গরূপে প্রকাশ করতে পারবো না। তাহলে তার মানে 13 পূর্ণবর্গ না, 13 পূর্ণবর্গ না। তাহলে একই রকমভাবে 13কে যদি এখন আমি বর্গমূল করি তাহলে ফলাফলটা সেটা অমূলদ সংখ্যা হবে। কারণ আপনি যখন 13কে রুট করতে যাবেন ফলাফল দেখবেন দশমিকের পরে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, কোনো থামাথামি নাই। তাহলে পূর্ণবর্গ না এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। খেয়াল করে দেখেন 16 তো পূর্ণবর্গ, ঠিক না? 16 তো পূর্ণবর্গ। তো 16কে যদি আমি এখন বর্গমূল করি তাহলে ফলাফল আসে 4, তাহলে এটা মূলদ। 25 এটা তো পূর্ণবর্গ, তাকে যদি আমি এখন বর্গমূল করি তাহলে ফলাফল আসে 5, তাহলে এটা তো মূলদ। কিন্তু দেখেন 7 এটা তো পূর্ণবর্গ না, তো এটাকে যদি আমি এখন রুট করি ফলাফল আসবে একদম দশমিকের পরে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা, তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক। তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক। এবার আমরা 2 নম্বর তথ্যের দিকে তাকাই। 2 নম্বর তথ্যে বলা হয়েছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা, এই তথ্যটা সঠিক। কারণ আমরা জানি যে সংখ্যা রেখার মধ্যে 3 রকমের সংখ্যা আছে। শূন্য, ডান দিকে হচ্ছে ধনাত্মক, বাম দিকে হচ্ছে ঋণাত্মক। তো শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, শূন্যের চেয়ে ছোট এদেরকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। আর যখন এই স্বাভাবিক সংখ্যার সাথে যখন আমরা শূন্যকে যুক্ত করি, স্বাভাবিক সংখ্যার সাথে যখন আমরা শূন্যকে যুক্ত করি অর্থাৎ শূন্য সহ স্বাভাবিক সংখ্যা, এদেরকে বলা হবে অঋণাত্মক সংখ্যা। এদেরকে কি বলা হবে? অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ যখন আমরা শূন্যকে সহ হিসাব করি তখন এই সাইডটাকে পুরাটাকে আমরা বলবো অঋণাত্মক সংখ্যা। তাহলে সকল ধনাত্মক সংখ্যার সাথে যখন শূন্যকে যুক্ত করা হয়, এই যে শূন্য সহ ধনাত্মক সংখ্যা, তখন এই পাশটাকে বলা হবে অঋণাত্মক সংখ্যা। এটাও সঠিক। শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, এটা ভুল। কারণ স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, এই কথাটা ভুল। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে। এখন আমরা 79 নম্বর প্রশ্নের সমাধান করব। 79 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি বলা হলো এখানে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে 3টা অপশন দেওয়া আছে এখানে। 0.81, 81-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন, একটি দশমিক ভগ্নাংশ। অবশ্যই আপনি নিজেই দেখতেছেন যে এখানে তো দশমিক দেওয়া আছে, এটা দশমিক ভগ্নাংশ। ওকে ফাইন। √9 একটি মূলদ সংখ্যা। দেখেন √9-এর ফলাফল কি আসে? 3। √9 ফলাফল কত? 3। তো 3 তো মূলদ সংখ্যা। ওকে সঠিক। √11 একটি অমূলদ সংখ্যা, এটাও সঠিক। কেন? একটু আগেই আপনি একটা প্রশ্নের মধ্যে দেখেছেন যে পূর্ণবর্গ না এরূপ সংখ্যার, এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। দেখেন 11 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। তো 11 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা যখন আমি বর্গমূল করতে যাব ফলাফলটা অমূলদ হবে। তাহলে 1, 2, 3 তিনোটা তথ্যই সঠিক। তাহলে ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 80 নম্বর প্রশ্ন, বাস্তব সংখ্যার ক্ষেত্রে √49 একটি মৌলিক সংখ্যা। √49 মানে কত? 7। কত? 7। আমরা যদি 49-কে রুট করি ফলাফল কত আসে? 7 আসে। তো 7 তো একটা মৌলিক সংখ্যা, তাহলে এটা সঠিক। 0.03 একটি প্রকৃত ভগ্নাংশ। দেখেন 0.03 মানে কি? দশমিকের জন্য একটা 1, দশমিকের ডান পাশে 2টা অঙ্কের জন্য 2টা শূন্য। এবার দশমিক বাদে উপরে বসলো, তাহলে 3। তাহলে 3/100। একটু বোঝার চেষ্টা করি। 3/100, 3 হচ্ছে লব, 100 হচ্ছে হর। আমরা জানি যে যখন কোনো একটা ভগ্নাংশের লব ছোট থাকে, হর বড় থাকে, তখন সেই ভগ্নাংশটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে 2 নম্বর তথ্যটা সঠিক।
তো 3 নম্বর অপশনে বলা হয়েছে 2 প্লাস √2 একটি অমূলদ সংখ্যা। তো দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে √2 একটি অমূলদ সংখ্যা। তো একটা অমূলদ সংখ্যার সাথে যখন আমরা একটা স্বাভাবিক সংখ্যা যোগ করব তখন যোগফলটাও অমূলদ সংখ্যাই হবে, তাহলে এটা সঠিক। একটা অমূলদ সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে অঙ্কগুলো বারে বারে পরিবর্তন হয়, কোনো পুনরাবৃত্তি ঘটে না, বারে পরিবর্তন হয়। তো একটা অমূলদ সংখ্যার সাথে যখন আমরা একটা পূর্ণ সংখ্যা যোগ করব তখন যোগফল অমূলদ সংখ্যাই হবে। তাহলে এখানে তিনটা অপশনই সঠিক, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন 81 নম্বর প্রশ্নে চলে যাই। 81 নম্বর প্রশ্নে কি বলছে? 81 নম্বর প্রশ্নে বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে √144 একটি অমূলদ সংখ্যা। দেখেন 144কে যদি আমরা বর্গমূল করি তাহলে আসে 12, কারণ 12 12 144। 144কে বর্গমূল করলে ফলাফল কত আসে? 12। তো 12 তো মূলদ, কিন্তু এখানে বলছে অমূলদ, তার মানে এই কথাটা সঠিক না। 3/2 একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যখন লব বড় থাকে হর ছোট থাকে তখন ভগ্নাংশটাকে অপ্রকৃত বলে, এই তথ্যটা সঠিক। 0 একটি পূর্ণ সংখ্যা, হ্যাঁ এটাও সঠিক। তো 2 ও 3 সঠিক, 2 ও 3 গ নাম্বার অপশনে রয়েছে। 82 নম্বর প্রশ্ন, বাস্তব সংখ্যার ক্ষেত্রে √81 একটি বিজোড় সংখ্যা। 81কে যদি আমরা বর্গমূল করি তাহলে হয় 9। কত হয়? 9। 81কে বর্গমূল করলে কত হয়? 9 হয়। তো 9 তো একটা বিজোড় সংখ্যা, তাহলে √81 একটি বিজোড় সংখ্যা, এটা সঠিক। 0.21 একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখেন 0.21, আমরা যদি একটা কাজ করি, দশমিকের জন্য একটা 1, দশমিকের ডান পাশে 2টা অঙ্কের জন্য 2টা শূন্য, দশমিক বাদে তাহলে উপরে বসলো 21। আমরা জানি যখন লব ছোট হর বড় তখন এটাকে বলা হয় প্রকৃত, তো তারা বলতেছে অপ্রকৃত, তাদের এই কথাটা ভুল। 0 একটি পূর্ণ সংখ্যা, কথাটা সঠিক। 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। আচ্ছা, এবার 83 নাম্বার প্রশ্নে চলে যাই। খেয়াল করে দিই সবাই একটু, প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করি। 83, 84, 85, 86, 87 সবগুলো প্রশ্ন একই রকম, একদম হুবহু একই রকম। হ্যাঁ, একটু অক্ষর চেঞ্জ করছে, অপশনগুলো একটু এদিক সেদিক করছে, কিন্তু এই সবগুলো অঙ্ক একই রকম। হ্যাঁ, 83 থেকে শুরু করে এই নিচের সবগুলো একই রকম। তাই সবাই একটা অঙ্ক ভালো করে একটু বোঝার চেষ্টা করি, সময় নিয়ে ব্যাখ্যা দিয়ে বলি, বাকিগুলো আপনারা খুব দ্রুত করতে পারবেন। হ্যাঁ, তো দেখেন 83 নাম্বার প্রশ্নে কি বলছে? ABC বিলংস টু আর, অর্থাৎ ABC হলো বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। ওকে ফাইন। A গ্রেটার দেন B গ্রেটার দেন 0, এখানে কি বোঝানো হয়েছে? যে B হচ্ছে 0-র চাইতে বড় আর A হচ্ছে B এর চাইতে বড়, তার মানে A সবচেয়ে বড়। দুইটাই কিন্তু ধনাত্মক। দেখেন 0-র চাইতে বড় বলছে না, A এবং B দুইটাই কিন্তু 0-র চাইতে বড়, তার মানে দুইটাই ধনাত্মক। কথাটা একটু খেয়াল করি, তার মানে দুইটাই ধনাত্মক, 0-র চাইতে বড়, তাহলে দুইটাই ধনাত্মক। তো এই দুইটার মধ্যে আবার A বড় B ছোট। ওকে ফাইন। এবার এখানে বলা হয়েছে C লেস দেন 0, অর্থাৎ C হচ্ছে 0-র চাইতে ছোট, তার মানে C ঋণাত্মক। তাহলে A এবং B হচ্ছে ধনাত্মক আর C হচ্ছে ঋণাত্মক। ওকে, এবার দেখেন এই যে A B এর চাইতে বড়, আমি যদি লিখি A ইজ গ্রেটার দেন B, ঠিক তো? A B এর চাইতে বড়। এখন আমি যদি যেভাবে আছে, এই যে একটা অসমতা যেভাবে করে আছে, তার সাথে যদি আমি এখন একটা সি গুণ দিই, দেখেন সব জায়গাতে সি গুণ আকারে আছে, যদি একটা সি গুণ দিই AC BC, আমি উভয় দিকে সি গুণ দিলাম, উভয় পক্ষকে সি দ্বারা গুণ করলাম, উভয় পক্ষকে সি দ্বারা, এতে করে অসমতার এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। সবাই একটু খেয়াল করি, অসমতার চিহ্ন, এই যে এটা 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 এটা, এরা হচ্ছে অসমতার চিহ্ন। এই অসমতার চিহ্ন পরিবর্তন হয় 3 ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, অসমতার চিহ্ন পরিবর্তন হয় 3 ক্ষেত্রে। যখন আমরা ঋণাত্মক সংখ্যা দ্বারা উভয় পক্ষকে গুণ করি, ঋণাত্মক সংখ্যা দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, এবং যখন বিপরীতকরণ করি, বিপরীতকরণ, লবটা হরে হরটা লবে পাঠিয়ে দেই, বিপরীতকরণ করি, তখন এই 3 ক্ষেত্রে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। আপনি যখন উভয় পক্ষকে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করবেন তখন অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আপনি যখন উভয় পক্ষকে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করবেন অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আপনি যখন বিপরীতকরণ করবেন, ভগ্নাংশকে উল্টায় ফেলবেন, লব হরের জায়গায় হর লবের জায়গায়, তখন অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতেছি A গ্রেটার দেন B, এটা অসমতা মানে সমান না, অসমতা, সমতা মানে সমান, অসমতা মানে সমান না। A গ্রেটার দেন B, A বড় B ছোট, তাহলে এই চিহ্নটাকে বলা হয় অসমতার চিহ্ন। তো আমি যখন এদেরকে, এই যে উভয় পক্ষকে
ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করব, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করব, তখন অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা এখন এইভাবে করে হয়ে গেল। ওকে, ঠিক আছে। যদি আপনি এটাকে একটু সংখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করেন, 3 বড় 2 এর চাইতে, ঠিক না? 3 is greater than 2। এখন আমি যদি উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করি, প্রিয় শিক্ষার্থীরা, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলাম একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে, তাহলে ফলাফলটা কত হবে? -3, আর এখানে কত হবে? -2। আপনারা এখন বলেন তো, -3 বড় নাকি -2 বড়? -3 বড় নাকি -2 বড়? -2 বড়। কারণ সংখ্যা রেখার ক্ষেত্রে এই যে -1, -2, -3, -2 বড়, -3 ছোট। ঋণাত্মকের বেলায় যাকে দেখতে বড় মনে হয় সে আসলে ছোট, আর যাকে দেখতে ছোট মনে হয় সে আসলে বড়। তাহলে -3 এবং -2 এর মধ্যে -2 বড়, -3 ছোট। তাহলে আমাদেরকে চিহ্নটাকে আগেরটা রাখলে হবে, চিহ্নটা এখন পাল্টাইতে হবে না। এই হচ্ছে কারণ। তাহলে আমরা কি বুঝলাম? যে যখন আমরা একটা ঋণাত্মক সংখ্যা উভয় পক্ষের সাথে গুণ করব, তখন অসমতার চিহ্ন পরিবর্তন হবে। তাহলে AC লেস দেন BC, AC লেস দেন BC, এই যে গ নাম্বার অপশনে এটা রয়েছে, AC লেস দেন BC। এবার ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার হয়েছি? একই জিনিস সব জায়গাতে ঘটবে। 84 নাম্বার প্রশ্ন, A লেস দেন B। এখানে বলছে A ছোট B বড়, A ছোট B বড়। ওকে, ক নাম্বার অপশনে তাকাই। তো এখন বলছে AC গ্রেটার দেন BC, যেখানে C গ্রেটার দেন 0, C হচ্ছে শূন্যর চাইতে বড়, তার মানে C ধনাত্মক, C শূন্যর চাইতে বড়, তার মানে C ধনাত্মক। তো ধনাত্মক সংখ্যা দিয়ে যদি আমি এদেরকে গুণ করি, AC BC, চিহ্ন পাল্টাবে না, কারণ ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করা, ভাগ করা, এর দ্বারা চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে সেই ক্ষেত্রে AC লেস দেন BC হবে, AC লেস দেন BC, কিন্তু এখানে দেওয়া AC গ্রেটার দেন BC, অর্থাৎ চিহ্ন পাল্টাই ফেলছে। দেখেন একটু তাকান, চিহ্ন পাল্টাই ফেলছে। C হচ্ছে ধনাত্মক সংখ্যা, তো ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করে চিহ্ন পাল্টাই ফেলছে। এটাকে হয়? ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করার কারণে চিহ্ন পাল্টায় না, তাহলে এটা ভুল। তাহলে এখন দেখেন এখানের মধ্যে A লেস দেন B, C লেস দেন 0, অর্থাৎ C হচ্ছে শূন্যর চাইতে ছোট। C যদি শূন্যর চাইতে ছোট হয়, তার মানে এটা ঋণাত্মক, তো ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ AC BC, তাহলে চিহ্ন কি ঠিক থাকবে? না, চিহ্ন এরকম হয়ে যাবে, AC গ্রেটার দেন BC, AC গ্রেটার দেন BC। এই তো, তাহলে খ নাম্বার অপশনটা সঠিক। বাকিগুলোর দিকে আর তাকানোর কোনো প্রয়োজন পড়তেছে না, কারণ এখানে একাধিক অপশন তো সঠিক হওয়ার সুযোগ নাই, কারণ যে 1, 2, 3 এরকম তো দেওয়া নাই। ওকে ফাইন, সমস্যা নেই, আপনারা এখানে দেখবেন এগুলো সঠিক নয়। খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 85 নাম্বার প্রশ্ন, A লেস দেন B, 3টা অপশন দেওয়া আছে, তার মানে একাধিক অপশন এখানে সঠিক হইতে পারে। A লেস দেন B, আমরা এটার দিকে খেয়াল রাখবো। এখন 1 নম্বর অপশনে বলছে C গ্রেটার দেন 0, তার মানে C ধনাত্মক, তো ধনাত্মক সংখ্যা দিয়ে যদি গুণ করি, তাহলে AC BC, চিহ্ন পাল্টাবে? ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে চিহ্ন পাল্টায় না, তাহলে যা আছে তাই। তাহলে AC লেস দেন BC, এখানে AC লেস দেন BC, ইয়েস, ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, এটা ঠিক আছে। এবার আমরা চলে যাই 2 নম্বর অপশনে। 2 নম্বর অপশনে বলছে C লেস দেন 0, অর্থাৎ C শূন্যর চাইতে ছোট, তার মানে ঋণাত্মক। তাহলে আমি যদি এখন ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে AC BC, চিহ্ন কি এটাই থাকবে নাকি পাল্টাবে? তাহলে AC গ্রেটার দেন BC, এখানেও এটাই দিছে, AC গ্রেটার দেন BC, ইয়েস, তাহলে এটাও ঠিক আছে। এবার 3 নম্বর অপশনে তাকাই। 3 নম্বর অপশনে বলছে C লেস দেন 0, অর্থাৎ C ঋণাত্মক, তাহলে আমরা এখন A এর সাথে একটা ঋণাত্মক সংখ্যা যোগ করতেছি, B এর সাথে একটা ঋণাত্মক সংখ্যা যোগ করতেছি, চিহ্ন কি পাল্টাবে? না, চিহ্ন পাল্টাবে না, কারণ আমরা কি বলছিলাম? ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ, ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ, আর হচ্ছে বিপরীতকরণ, লব হরে হর লবে, এই 3 ক্ষেত্রে অসমতার চিহ্ন পাল্টায়, অন্য ক্ষেত্রে তো পাল্টায় না। তো ঋণাত্মক সংখ্যা আপনি যদি উভয় দিকের সাথে যোগ করেন, চিহ্ন পাল্টাবে না, চিহ্ন পাল্টাবে না। তাহলে A প্লাস C লেস দেন B প্লাস C, A প্লাস C লেস দেন B প্লাস C, এটাও সঠিক। ঠিক আছে, আচ্ছা আমি যদি একটু প্রমাণ দেখাই আপনাদেরকে, প্রমাণ দেখাইলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে A লেস দেন B, A ছোট B বড়, তা আমি যদি এখন A কে যদি আমি বলি যে A হচ্ছে 3 আর B হচ্ছে 5, ঠিক আছে না? 3 লেস দেন 5, ওকে। এখন একটা ঋণাত্মক সংখ্যা উভয় পক্ষের সাথে যোগ করেন, 3 এর সাথে আমরা
-2 যোগ করলাম, 5 এর সাথেও -2 যোগ করলাম, উভয় পক্ষের সাথে ঋণাত্মক সংখ্যা যোগ করলাম, দেখি দিলে ফলাফল কত আসে। প্লাসে মাইনাসে মাইনাস, তো 3 থেকে 2 বিয়োগ করলে আর থাকে 1, প্লাসে মাইনাসে মাইনাস, 5 থেকে 2 বিয়োগ করলে আর থাকে 3। বলেন 1 ছোট 3 বড়? আচ্ছা, 1 ছোট 3 বড়, তার মানে এই চিহ্নটাই রয়েছে, তার মানে চিহ্নে কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। ঠিক আছে, প্রমাণ সহ দেখিয়ে দিলাম। তাহলে আমরা দেখলাম এখানে আমাদের এই প্রশ্নটাতে 3টা অপশনই সঠিক। তাহলে 3টা অপশন সঠিক মানে কি, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি আপনারা সবাই এখন খুব ভালো করে বুঝতে পারছেন। 86 নাম্বার প্রশ্ন, বাস্তব সংখ্যা পি লেস দেন কিউ, হুবহু আগের অঙ্কটার মতো, পি লেস দেন কিউ। এবার আর এটা হচ্ছে শূন্য চেয়ে বড়, তার মানে ধনাত্মক। তাহলে পি আর কিউ আর চিহ্ন পাল্টাবে না? পাল্টাবে না। তাহলে পি আর লেস দেন কিউ আর সঠিক। পরবর্তীটা 2 নম্বর অপশনে তাকাই। 2 নম্বর অপশনে বলছে আর লেস দেন 0, অর্থাৎ আর হচ্ছে 0-র চাইতে ছোট, আর হচ্ছে 0-র চাইতে ছোট। তাহলে আর যদি 0-র চাইতে ছোট হয়, তাহলে পি এর সাথে আর গুণ দেই, কিউ এর সাথে আর গুণ দেই। কথা হচ্ছে যেহেতু আর 0-র চাইতে ছোট, তার মানে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে পি আর গ্রেটার দেন কিউ আর, এখানেও এটাই দেওয়া আছে, তাহলে এটা সঠিক। এবার 3 নম্বর তথ্যটার দিকে তাকান। 3 নম্বর তথ্যটার মধ্যে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী আটকায় যাবে, এখানে ভুল করে ফেলার সম্ভাবনা বেশি। সবাই খুব মনোযোগ দিই। 3 নম্বর অপশনটাতে বলছে আর এর মান 0-র সমান বা বড়, আর এর মান 0-র সমান বা বড়। এই কথাটা যখন বলছে, এখানে খুব সূক্ষ্ম একটা জিনিস, আর এর মান 0-র সমান বা বড় হতে পারে। আচ্ছা, যদি আর এর মান 0-র চেয়ে বড় হইতো, সমান চিহ্নটা নাই বড় হইতো, তাহলে আমি পি এর সাথে আর গুণ দিতাম, কিউ এর সাথে আর গুণ দিতাম, কোনো চিহ্ন পরিবর্তন হইতো না, কোনো চিহ্ন পরিবর্তন হইতো না। পি আর লেস দেন কিউ আর এরকমটাই থাকতো। কিন্তু আমি যখন এখানের মধ্যে বলতেছি আর এর মান 0-র সমানও হতে পারে, আর এর মান 0-র সমান হতে পারে, তাহলে আমি যদি পি কে 0 দ্বারা গুণ করি, কিউ কে 0 দ্বারা গুণ করি, তাহলে ভাইয়া বলেন এই পাশটাও 0, এই পাশটাও 0, তাহলে এরা সমান সমান হয়ে গেল না? সমান হয়ে গেল না? যদি উভয় পক্ষকে 0 দ্বারা গুণ করি, তাহলে দুই পক্ষ কিন্তু 0-র সমান হয়ে যেতে পারে। তাহলে সমান হয়ে যেতে পারে, উভয় পক্ষ সমান হয়ে যেতে পারে। কিন্তু এখানে কি সমান চিহ্ন আছে? আপনারা বলেন তো, আছে? যেহেতু এখানে বলা আছে আর এর মান 0-র সমান হতে পারে, তাহলে উভয় পক্ষ তো 0 হয়ে যাইতে পারে। উভয় পক্ষ 0 হওয়া মানে সমান হয়ে যাওয়া, এখানে সমান চিহ্ন আছে? নাই, এটা ভুল, এটা ভুল। 3 নম্বর অপশনটা ভুল। ঠিক আছে না? আবার আরেক দিক দিয়ে একটু চিন্তা করেন, আর এর মান 0-র চাইতে বড়। আচ্ছা, আর এর মান যদি 0 যদি বড় হয়, তার মানে ধনাত্মক। তাহলে আমরা পি এর সাথে যখন আর গুণ দিব, কিউ এর সাথে আর গুণ দিব, চিহ্ন তো পাল্টাবে না, চিহ্ন তো পাল্টাবে না। তাহলে এখানের মধ্যে তো চিহ্ন আবার উল্টায় ফেলছে, তাহলে এটা বুঝতে পারছি সব দিক দিয়ে এটাই ভুল, সব দিক দিয়ে এটা ভুল। তাহলে 1 ও 2 হচ্ছে সঠিক, 1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে। এবার সর্বশেষ প্রশ্ন 87 নাম্বার প্রশ্ন। এখানে বলছে আগের অঙ্কগুলোর মতোই, তো a ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস এসি, এ ইন্টু বি প্লাস সি। প্রিয় শিক্ষার্থীরা, এ দ্বারা যদি এই ব্র্যাকেটটাকে গুণ করেন, তাহলে এ বি প্লাস এসি, ঠিক না? এ দ্বারা যখন এই ব্র্যাকেটটাকে গুণ করবেন, এ বি প্লাস এসি, তাহলে এখানে এ বি প্লাস এসি দেওয়া, তাহলে এটা সঠিক। এবার বলছে এ লেস দেন বি, ওকে ফাইন, এ হচ্ছে বি এর চাইতে ছোট, তাহলে এ যদি বি এর চাইতে ছোট হয়, এখন দেখেন এ প্লাস সি লেস দেন বি প্লাস সি, এ লেস দেন বি, উভয় পক্ষের সাথে আমরা সি যোগ করলাম। তাহলে এখন কিন্তু এখানে সি সম্পর্কে কোনো কিছু বলা নাই যে সি এর মান কি 0-র চাইতে বড় নাকি 0-র চাইতে ছোট, কোনো কিছু বলা নাই। যেহেতু কোনো কিছু বলা নাই, তাহলে আমি ঋণাত্মক কেন ধরতে যাব 8 বাড়ায়া? এখানে কি বলা আছে যে সি ধনাত্মক বা ঋণাত্মক এরকম কোনো কিছু? বা ধনাত্মক ঋণাত্মক হোক, এতে করে কি অঙ্কের চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে? চিহ্নের পরিবর্তনটা কখন ঘটে? ওই যে গুণ ভাগ আর বিপরীতকরণের বেলায়, যোগ বিয়োগের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, তাই না? তাহলে এখানে এ লেস দেন বি, উভয় পক্ষের সাথে যখন আমি সি যোগ করতেছি, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি, তাহলে 2 নম্বর তথ্যটা সঠিক। এবার 3 নম্বর তথ্যটা বাকি রইল। 3 নম্বর তথ্যটা দেখি, 3 নম্বর তথ্যতে কি বলছে?
3 নাম্বার তথ্য বলছে a লেস দেন b, আচ্ছা c লেস দেন 0, ও c হচ্ছে এখানে ঋণাত্মক, c হচ্ছে ঋণাত্মক 3 নাম্বার অপশনের জন্য c ঋণাত্মক। তাহলে c যেহেতু ঋণাত্মক, তাহলে এবার c দ্বারা যদি গুণ করি ac bc, বলেন চিহ্ন ঠিক থাকবে? ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ, তাহলে কি চিহ্ন ঠিক থাকবে? না, চিহ্ন এখন পরিবর্তন হবে, AC গ্রেটার দেন BC। এখানেও লেখা আছে AC গ্রেটার দেন BC, তার মানে 3 নাম্বার তথ্যটাও সঠিক। তাহলে 87 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে তিনোটা অপশনই সঠিক, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই দেখতে পেলেন যে আমরা একদম প্রত্যেকটা MCQ ধরে ধরে আমরা সমাধান করলাম। এই যে টাইপ 4 একই রকমের, এখানে 70 থেকে 87 নাম্বার প্রশ্ন পর্যন্ত, 70 নম্বর থেকে 87 নম্বর পর্যন্ত প্রত্যেকটা MCQ আমরা ধরে ধরে সমাধান করলাম। তো এই যে MCQগুলো, এগুলো সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে QR কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা QR কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।